দর্শক স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারুফা রহমান এবং আজকে আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান বৈঠক রাজনীতিতে নতুন ডাইমেনশন। আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন স্টুডিওতে রাজনীতি বিশ্লেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন বিএনপির তথ্য এবং গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনার বিষয়বস্তু যেটি ঠিক করেছি ইতিমধ্যে দর্শককে বলে ফেলেছি। তো লন্ডনে প্রধান উপদেষ্টার এই সফরে তারেক রহমানের সঙ্গে যে বৈঠকের কথা আমরা শুনছি সেটি চূড়ান্ত হয়েছে। এটি একটি নতুন ডাইমেনশন তৈরি হতে পারে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। তো প্রথমেই আজিজুল বারী হেলাল আপনার কাছে আসতে চাই, নতুন ডাইমেনশনটা আসলে কি? ধন্যবাদ এবং তুষার ভাইকেও ধন্যবাদ। অনেকদিন পর তার সাথে অন্তত টেলিভিশনে সাক্ষাৎ হলো। আজকে বাংলাদেশের দেখেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যেখানে গণতন্ত্রের রূপান্তর ঘটাবো, পুনঃপ্রতিষ্ঠা করব গণতন্ত্রকে, আমরা আমাদের নেতা নির্বাচন করব, পছন্দের নেতা নির্বাচন করব ভোট দিয়ে, সেরকম একটি আকাঙ্ক্ষা নিয়ে আমরা ফ্যাসিবাদকে বা মাফিয়াকে বিদায় করলাম। তারপরে এত তর্ক বিতর্ক তৈরি হলো। এই তর্ক বিতর্কের ফলে ফ্যাসিবাদের সমস্ত অপকর্মগুলো ঢাকা পড়ে গেল এবং নতুন নতুন ন্যারেটিভ এমনভাবে তোলা হলো বা তোলা হয়েছে যে আমাদের গণতন্ত্র আবারও একটা আনসার্টেনিটি পড়ে গেল। এই 10 মাসের সমস্ত তর্ক বিতর্ক ইতিহাস আমরা সবাই জানি। এখন একটা শীর্ষ বৈঠকের মতো, মানে একটা সামিট, টপ লিডারশিপের যে বৈঠক, এই বৈঠকটা এত গুরুত্বপূর্ণ যে আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী হবেন বা হবার আশা করেন, তার সাথে বর্তমান যে হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট, এই কথার মার পাচ্ছে আবার স্টেট আর আপনার গভর্নমেন্টের এইগুলো ধরেন না, যে এই দুইজন লিডারের যে একটা বৈঠক হবে। এবং এখানে আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে এইটুক বলে ধন্যবাদ জানাতে চাই যে তিনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন, তিনি শেষ পর্যন্ত ভাবোদয় হয়েছেন, তার বোধোদয় হয়েছেন যে তর্ক বিতর্ক বিভিন্ন ন্যারেটিভ তুলে আসলে বাংলাদেশের সভরেন্টি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অস্থিতিশীলতা করে রাখলে ভালো হবে না। এখন শেষ পর্যন্ত তিনি যে উদ্যোগটা নিয়েছেন, এই বর্তমান অন্তর্বর্তী যে ইনিশিয়েটিভটা নিয়েছেন যে দেশের শীর্ষ স্থানীয় একটা দলের শীর্ষ ব্যক্তির সাথে বৈঠক করাটার প্রয়োজন তিনি মনে করেছেন। এই জন্য তিনি প্রায় আজ থেকে 2 সপ্তাহ আগে বিভিন্নভাবে আমাদের দলের সাথে যোগাযোগ করেছেন, তার টিম। এবং আমাদের দলও দেখেন কতটা ডেমোক্রেটিক। এই বৈঠকটায় আমরা কী ধরনের আলোচনা হতে পারে, কি হতে পারে, কারণ আমরা বলেছি ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট বলেছে এপ্রিল মাসে দিবে। এপ্রিল মাসে দিলে কি কি সমস্যা হবে এগুলো কিন্তু আমরা তুলে ধরেছি এবং ডিসেম্বরের আগে দিতে হবে কেন সেইগুলো আমরা তুলে ধরেছি। এই সূত্র ধরে একটু আমি আব্দুল নূর তুষার এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তর্ক বিতর্কের সমস্ত কিছু অবসানে আমরা একটা নতুন একটা ব্রেক থ্রু হবে আমাদের। নিঃসন্দেহে আব্দুল নূর তুষার, আজিজুল বারী হেলাল বলছিলেন যে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ, সেই সাথে বলছিলেন শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন বলে আপনার মনে হয়? উনি কিছু বোঝেন না, ব্যাপারটা সেরকম না। উনি বাংলাদেশের একজন জ্ঞানী মানুষ, বাংলাদেশের জন্য একটি ব্র্যান্ড নেমও। আমার ধারণা উনি আগেও বুঝেছেন, কিন্তু উনি বুঝেও কাজটি দেরি করেছেন। কেননা বাংলাদেশের বৃহত্তম যে রাজনৈতিক দলগুলি আছে তার মধ্যে বিএনপি একটি, এবং বিএনপির যে প্রভাব এবং বিএনপির যে ভোটার সংখ্যা, তাতে নির্বাচনকে যদি গ্রহণযোগ্য করতে হয় তাহলে অবশ্যই বিএনপির সেখানে ভূমিকা থাকতে হবে, বিএনপির মতামতকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি অতীতে বিএনপি থেকে যখন তার কাছে দেখা করতে চাওয়া হয়েছে, বিএনপির নেতারা অভিযোগ করেছেন যে তারা সময় পাচ্ছেন না। আমরা দেখেছি এনসিপি হাঁটতে হাঁটতে ঢুকে যায় তার বাসার মধ্যে, কাউকে জবাব দিতে হয় না। তো এই কাজগুলির মধ্যে দিয়ে আসলে এক ধরনের সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে, যে সন্দেহ অবিশ্বাস থেকে মানুষ একসময় ভাবতে শুরু করেছে যে নির্বাচনের বিষয়ে এই ইন্টারিম গভর্নমেন্টের যে চিন্তাভাবনা সেটি পরিষ্কার না।
এবং এটি আরও ঘনীভূত হয়েছে যখন দেখা গিয়েছে যে কোনো কিছু নিয়ে যমুনা ঘেরাও করলে তারা রাজি হয়ে যান, এবং যারা যমুনা ঘেরাও করেন তারাই আবার বাইরেও ঘেরাও করতে পারেন, চাইলেই ভেতরে ঢুকে পড়তে পারেন। এমনকি তারাই প্রথম জানতে পারেন যে উনি পদত্যাগ করতে চেয়েছেন। সবার আগে কিন্তু এনসিপির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা কিন্তু মনে মনে পদত্যাগের কথা ভাবছেন। এরকম একটা অবস্থা। বৈঠকে আসছি, আজকের এই বৈঠকটা কেন গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এই বৈঠকটা উনি করতে বাধ্য হয়েছেন। তা না হলে যিনি ঢাকা শহরে সময় দিতে চান না, যেখানে ঢাকা শহরে বিএনপি সময়ের চেয়ে অপেক্ষা করতে হয় আর এনসিপি ঢুকে যায়, সেইখানে তিনি লন্ডন গিয়ে কেন এই সভাটি করছেন? এর কারণ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে গেলে রাজনীতিকে মূল্যায়িত করতে হবে, এবং রাজনীতিকে মূল্যায়িত করতে গেলে রাজনীতিবিদদেরকে ছোট করা যাবে না, রাজনীতিবিদদেরকে আস্থায় নিয়েই গণতন্ত্র স্থাপন করতে হবে। ফলে আমি মনে করি এই মিটিংটি হওয়ার আগেই একটি দৃষ্টান্ত হয়ে গিয়েছে যে গণতান্ত্রিক রাজনৈতিক দল তার গণতান্ত্রিক দাবিকে যদি ঠিকমতো তুলে ধরতে পারে তবে ঢাকায় দেখা না হলেও লন্ডনে দেখা হয়, এবং তিনি এটা বুঝতে পেরেই হয়তো এই কাজটিতে রাজি হয়েছেন। এবং আমার ধারণা যদি নির্বাচন এই বিষয়ে যেখানে মিটিং হবে সেখানে নিশ্চয়ই নির্বাচন একটা ইস্যু থাকবে। যদি তাই থাকে তাহলে আমি মনে করি যে একসময় প্রধান উপদেষ্টা যেমন বলেছেন যে উনি সবকিছু বলে দিবেন, উনি একটা বক্তব্যে বলেছিলেন যে সবকিছু মানুষকে জানিয়ে দেওয়া হবে কারা চক্রান্ত করছে, তারপরে জনতাকে সাথে নিয়ে সবকিছু প্রতিহত করা হবে। আমি মনে করি এই মিটিংয়ের বিষয়বস্তু খুবই পরিষ্কার, মানুষ যদি জানতে পারে কি আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা কি বলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন, দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন, এই আলোচনাগুলো যদি একদম প্রকাশ্যে হয় তাহলে আমার ধারণা যে নির্বাচন নিয়ে যে এক ধরনের অবিশ্বাস আছে, সন্দেহ আছে যে ইন্টারিম গভর্নমেন্ট চাপে পড়ে নির্বাচনে এপ্রিলে রাজি হয়েছে, নইলে তারা আসলে নির্বাচন দিতেই চাইছিলেন না, এই জায়গাগুলি পরিষ্কার হবে। পরিষ্কার হলে ইন্টারিম গভর্নমেন্টের জন্য এটা অনেক সুবিধাজনক হবে, কারণ তারা জনগণের বিশ্বাস পাবেন এবং জনগণের সহযোগিতাও পাবেন। এখন কিন্তু এমন একটা অবস্থায় আছে যে রাজনৈতিক দলের সমর্থকরা সন্দেহ করছেন যে নির্বাচন ঠিক সময়ে হবে না বা হোক সেটা চায় না অনেকে, এবং যদি মিটিংটা হয়ে যায় আমার ধারণা যে নির্বাচন আয়োজন করা অনেক সহজ হয়ে যাবে। আজিজুল ভাই, হেলাল আপনার কাছে আবার আসতে চাই। যদি তুষার ভাইয়ের সূত্র ধরে বলি যে এই বৈঠকে কি আলাপ হবে সেটি যেন আসলে সবাই জানে, তো আপনারা বলছিলেন যে 2 সপ্তাহ আগে এটা নিয়ে আলাপ হয়েছে, নিশ্চয়ই এজেন্ডাও ঠিক হয়েছে। 2 সপ্তাহ আগে আলোচনা হয়েছে, মানে তারা আমাদেরকে ইনভাইট করিয়েছে যে লন্ডনে আসলে দেখেন তিনি যাচ্ছেন, দেখলাম যে কিং চার্লসের একটা অ্যাওয়ার্ড হারমোনি, এটা খুবই গুরুত্বপূর্ণ না। তিনি লন্ডনে আমার অ্যানালাইসিস যে মূলত তিনি তুষার ভাই যেটা বললেন যে এই বৈঠকটাকে গুরুত্ব দিয়েই তিনি সেখানে যাচ্ছেন আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করতে। এখন আপনি বলতে পারেন যে শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করাটার কেন এত প্রয়োজনীয়তা হলো। আপনি দেখেন যে এই যে পলাতক মাফিয়া, এই মাফিয়াকে ফ্যাসিবাদে রূপান্তরিত করা, স্বৈরাচারে রূপান্তরিত করা এবং তার সমস্ত কর্মকাণ্ডকে আনচ্যালেঞ্জ কোনো কর্মকাণ্ড করতে দেয়নি বিএনপি তারেক রহমানের নেতৃত্বে। আমরা তার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম তার নেতৃত্বে করেছি। আপনারা জানেন যে একটি কথা না বলে পারছি না যে যখন আমাদের প্রত্যেকটা মিছিল, মিটিং, বৈঠকে যখন ক্র্যাকডাউন করে বিএনপি পুলিশ, তখন দেখেন বিএনপির নেতৃবৃন্দ তারেক রহমানের ডাকে অনেক সময় আপনার নদী সাঁতরে, ভেলায় চড়ে, সাইকেলে চড়ে তবুও জনসমাবেশে আসে। সেই জনসমাবেশে ক্র্যাকডাউন হলে তারপরেও তার ডাকে সমাবেশে আসে। মানে মানুষকে মোটিভেট করার যে একটা ক্ষমতা, অসীম ক্ষমতা তিনি অর্জন করেছেন। এছাড়াও আপনি দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থান চলাকালে আপনার 3রা আগস্ট খুব সম্ভব, যখন আমাদের 4 জন এই আন্দোলনের ক্যালেন্ডার বয় হিসাবে খ্যাত, তাদেরকে যখন গ্রেফতার করে ডিবি অফিসে, তখন কিন্তু আন্দোলনটা বন্ধ করবার একটা ঘোষণা এসেছিল। তখন অন্য যে ছাত্র সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র বা জাতীয়তাবাদী ছাত্র দল, অন্য ছাত্র সংগঠন, তাদেরকে তারেক রহমান আবারও ডেকে সেই আন্দোলন চালিয়ে যেতে, যার প্রমাণ এই বৈষম্য বিরোধী ক্যালেন্ডার বয় তারাও বিভিন্ন টেলিভিশনে বলেছে। অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থানকে যখন বিভিন্নভাবে থমকে দেওয়া হয়েছে, বিশেষ করে 3রা আগস্ট যখন ডিবি অফিসে কাউকে গ্রেপ্তার করায়, তখন তারেক রহমান আবার কথা বলে সেটাকে ঠিক করে। অর্থাৎ এই 24-এর গণ অভ্যুত্থানের তিনি একটা প্রধান ভূমিকা রেখেছেন।
এবং এবার দেখেন যে গণ অভ্যুত্থানের পরে আপনার আমাদের ছাত্ররা যখন জুলাই চার্টারকে সামনে নিয়ে আসলো যে জুলাই চার্টার করতে হবে, জুলাই চার্টার করতে হবে, যে প্রধান উপদেষ্টার অফিসের বাসার সামনে যমুনার ওইখানে তো আমি একসময় বলতাম যে ওটা মুভমেন্ট ব্রিডিং গ্রাউন্ড হয়ে গেছে, এখন সবাই ওখানে যায় দাবি জানায়। ছাত্ররা ওখানে জুলাই চার্টার দিতে হবে একটা লিখিত কিছু নিয়ে আসলো, সরকার সেটা ট্যাকেল নিয়ে নিল, টেক আপ করলো। এরপরে আপনার এই জুলাই চার্টারের যে সমাধানটা কিন্তু তারেক রহমানই দিলেন। তিনি বললেন যে আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই যে ঐক্যমত কমিশন যে 166 পয়েন্টস যে সংস্কারগুলো দিয়েছে, এই সব সংস্কারের সাথে আমরা যে সমস্ত বিষয়ে ঐক্যমত হব এটা হবে জুলাই চার্টার। অর্থাৎ জুলাই চার্টারে কিন্তু তিনি একটা সমাধান দিলেন, তাই না? এখন আবার অনেকগুলো বিষয় আছে এই ঐক্যমত কমিশনে যারা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে যে একমত হয়েছে অনেকগুলো বিষয়। তারেক রহমানের প্রধান লক্ষ্য হলো যে বাংলাদেশের সভরেন্টি, বাংলাদেশের আপনার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডেমোক্রেসি এইটাকে আপহোল্ড করা, এইটাকে মানে ওই যে আপনি দেখেন উনি আর একটা বক্তব্য আমি দিতেই হয়, এই আমরা দেখতাম যে ফ্যাসিবাদের কালে সব ইন্ডিয়ার থেকে শিল্পী এসে গান গেত, এবং 5ই আগস্টের পরে আমি দেখলাম পাকিস্তান থেকে শিল্পী এসে গান গায়। আমরাই প্রথম তারেক রহমানের নেতৃত্বে উনি বললেন যে আমাদের দেশের যে আইকনিক সিঙ্গারগুলো আছে আমরা কেন তাকে প্রমোট করবো না, আমরা প্রোগ্রাম করলাম সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকেই তিনি প্রধান এজেন্ডা হিসেবে, প্রধান অনুষঙ্গ হিসেবে তিনি ভাবেন, চিন্তা করেন। এই জন্য ডক্টর ইউনূস দেরিতে হলেও বুঝছে যে ওনার সাথে আলোচনা করলে বাংলাদেশে আজকে যে একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। দেখেন আনসার্টেনিটি হবে না কেন, আপনি দেখেন যেখানে সরকার বলেছিল যে সংস্কার, নির্বাচন এবং বিচার এই তিনটে তার প্রধান উপজীব্য, কিন্তু সরি টু সে জাপান যে তিনি যে বক্তব্য দিলেন তখন দেখলাম তিনি তার সেই কনফাইন্ড জোন থেকে বেরিয়ে গেলেন। আমি এই সময় এই কথাগুলো বলতে চাচ্ছি না, কারণ এখন তার যে দেরিতে হলেও যে বোধোদয় হয়েছে যে বাংলাদেশের সভরেন্টি, গণতন্ত্র এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনে এই মানুষের ভোটের অধিকার, যে মানুষ পছন্দ মতো তার ব্যক্তিকে ভোট দিতে পারার অধিকার, এটা যদি করতে হয় তাহলে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তার প্রধান ব্যক্তির সাথে আলোচনা করা। আমার একটা প্রশ্ন আছে, আপনি বলছেন যে অনিশ্চয়তা মিটে যাবে, অনিশ্চয়তা মিটে যাবে মানে আপনি কি ধরে নিচ্ছেন যে এপ্রিলে যে নির্বাচনের সময়টা সেটি পরিবর্তিত হয়ে আরো এগিয়ে আসতে পারে? স্বাভাবিক, এপ্রিল মাসে আমি একটু বলি তুষার ভাই, নাকি প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে একটি বলি আপনি বলেন তারপরে, যে একটি মাত্র দল তারাই শুধুমাত্র একমত নয় ডিসেম্বর থেকে জুনে বোধহয় নির্বাচন, সেই বিষয়ে নাকি প্রধান উপদেষ্টাই সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কনভিন্স করে আসলে, এমনটিও তো না, এই কথাটা তো ঠিক না যে একমাত্র দল বিএনপি, এটা তার কাছে তথ্য ছিল না, তার কাছে তথ্য ছিল না, অথবা অন্য কোনো এজেন্ডা থেকে তিনি বলছেন। আমি এই বিষয়ে আজকে বলবো না যে কিন্তু আপনারা আশাবাদী যে 52টা রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল ডিসেম্বর আগে নির্বাচন চাই। আমরা বলেছি যে দেখেন এপ্রিল মাসে প্রাকৃতিক যে ক্লাইমেটিসগুলো হয়, তারপরে প্রচণ্ড খরতাপ, কালবৈশাখী, তারপরে আপনার বিদ্যুৎ চমকে, আগে তো বিদ্যুৎ চমকলে দেখলাম যে হয়তো একটা দুইটা লোক মারা যেত, এখন দেখি ঘন্টায় ঘন্টায় মানুষ মারা যায়। এই যে ন্যাচারাল ক্লাইমেটিস, তারপর একটু বলি, তারপর দেখেন যে রোজা, আপনি বলছেন যে নির্বাচনী ব্যয় কমাবেন, আবার রোজার সময় আমি ক্যাম্পেইন করবো, তাই নির্বাচনী ব্যয়টা কমে কিভাবে আপনি বলেন? তারপর দেখেন ম্যাট্রিক পরীক্ষা, বাংলাদেশের যত পরীক্ষা আছে নিশ্চয়ই আছে আপনাদের কাছে, সেই সকল যুক্তি শুনবো এবং তুষার ভাই আপনার কাছেও আসবো। তার আগে একটি বিরতি নিচ্ছি। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে নিচ্ছি আরো একটি বিরতি, সাথে থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছিলাম আজকে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান বৈঠক, রাজনীতিতে নতুন ডাইমেনশন। তো আবারও আলোচনায় ফিরে আসতে চাই। প্রথমে আব্দুল নূর তুষার, আপনার কাছে আসতে চাই। আজিজুল বাড়ি হেলাল বলছিলেন যে এই বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা মিটে যাবে, বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সবচেয়ে বড় দল এখন বিএনপি, তারা মানছেন না, তারা ডিসেম্বরে নির্বাচন চান। সেক্ষেত্রে এই আলোচনায় আপনার কি মনে হয়, প্রধান উপদেষ্টা কি অ্যাক্টিং চেয়ারম্যান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানকে কনভিন্স করতে পারবে, নাকি অ্যাক্টিং চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে কনভিন্স করতে পারবে? একটি পক্ষ রাজনৈতিক আর আরেকটি পক্ষ আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তারা রাজনৈতিক না, তারা সংস্কারপন্থী,
তারা বাংলাদেশের জন্য এমন একটা অবস্থা তৈরি করতে চান যেটা করলে পরে বাংলাদেশে কখনো স্বৈরতন্ত্র আসবে না। স্বৈরতন্ত্র না আসার সবচাইতে সহজ উপায় হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, এবং জনগণের ক্ষমতা একটাই, তারা ভোট দিতে পারে। তারা তাদের নেতা নির্বাচন করতে পারে নির্দিষ্ট মেয়াদে, এবং সেই নেতার নেতৃত্ব পছন্দ না হলে ভোট দিয়ে তাকে বিদায় করে দিতে পারে। তা আমি মনে করি যে সংস্কারের একটি প্রাথমিক কাজ হচ্ছে ভোট। তাই প্রধান উপদেষ্টা কনভিন্স করতে না চেয়ে বরং ওনার যেটা উচিত বলে আমার মনে হয় সেটি হচ্ছে একটি আপোষযোগ্য ফর্মুলায় এসে কত আগে নির্বাচনটা আয়োজন করা যায় এবং সেটি আয়োজন করার জন্য বিএনপি কি সহযোগিতা করতে পারে সেটি বিএনপিকে বলতে দেওয়া। আর বিএনপি যে আগে নির্বাচন চাইছে এটা কিন্তু একটা ভালো দিক, কেননা একটি দলের যথেষ্ট পরিমাণে সমর্থক এবং চাপ সৃষ্টি করার, শারীরিকভাবে চাপ সৃষ্টি করার ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু চাইছেন একটি নির্বাচন হোক, তাড়াতাড়ি হোক, মানুষ ভোট দিক, তারা মানুষের রায়ের জন্য অপেক্ষা করছেন। আমার মনে হয় এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রধান উপদেষ্টা যে কাজগুলির কথা বলেছেন এবং তার উপদেষ্টা মণ্ডলী যেগুলি বলেন সেগুলি হচ্ছে সংস্কার আগে হতে হবে, তার আগে নির্বাচন নয়। কিন্তু সংস্কার তো হবেই, সংস্কার দরকার হবে, বারবার মানুষের সামনে সংস্কারের চাহিদা আসবে। তাই সংস্কার হয়ে যেতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা বললেই সংস্কারকে নির্বাচনের পক্ষে বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এমন বলা হচ্ছে যেন নির্বাচন হলে আর সংস্কার হবে না, বরং নির্বাচনের পরেও যাতে প্রেসক্রিপশন অনুযায়ী সংস্কার হয় সেটিতে যদি রাজি করাতে পারেন রাজনৈতিক দলগুলিকে, প্রধান উপদেষ্টা এবং তার সরকারের তো এটাই চেষ্টা করা উচিত যে তারা যদি নাও থাকেন, যে সংস্কারগুলির প্রস্তাব এসেছে, যে সংস্কারগুলির বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হবে সেগুলি যেন বাস্তবায়িত হয়, সেই কমিটমেন্ট আদায় করাটা অনেক জরুরি। আপনি নির্বাচনের বেলায় যদি বলেন যে একটি দল নির্বাচন আগে আগে চায়, বাকিরা চায় না। ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, কমিটমেন্টটা আদায় আসলে কিভাবে হবে? কমিটমেন্টটা আদায় হবে ঠিক যেভাবে তারা সংস্কারের পক্ষে কমিটমেন্ট আদায় করছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে তারা একটা এমসিকিউ পাঠিয়ে দিয়েছিলেন, হ্যাঁ না বলবে রাজনৈতিক দলগুলি, তারপরে আবার তারা কি করেছিলেন, সেই এমসিকিউর উত্তর ফাঁস করে দিয়েছিলেন। তো এখনো ওনারা এটা তো করতে পারেন যে কোন কোন সংস্কারে আপনারা রাজি আছেন টিক দেন, তারপর সেটা প্রকাশ করেন। সেই রাজি হওয়া সংস্কারগুলিতে দলগুলি রাজি থেকে ইলেকশনে যাবে। সব সংস্কার তারা যা দিবে না সেটাই রাজনৈতিক দলকে মানতে হবে, এটাও তো একটা স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউড। মানে ভাবখানা কি এইরকম যে সংস্কার এবং দেশের মঙ্গল শুধুমাত্র এই উপদেষ্টা মণ্ডলী চায় না, জনগণ চায় না, তাদের দলগুলি চায় না। দলকে রাজনীতি করতে গেলে জনগণের চাহিদা বুঝে রাজনীতি করতে হবে। জনগণ যদি কোনো সংস্কার চায়, বিএনপি কেন, যে কোনো রাজনৈতিক দলের তাতে রাজি হইতে হবে, নাহলে তো ভোট পাবে না। তো ওনারা সেইটা না করে বারবারই বলছেন আমরা সব ঠিক করে দেই, আপনারা এরপরে নির্বাচন করেন। ব্যাপারটা এইরকম যে আমরা, মানে আপনার সন্তানের বিবাহ হবে, প্রতিবেশী এসে বলছে আমরা সব সাজিয়ে গুছিয়ে দিই, আমরা সব ঠিক করে দেওয়ার পরে আপনারা তো আপনাদের সময় মতো বিয়েটা আয়োজন করেন। ব্যাপারটা তো এইরকম না, এটার একটা রীতি আছে, নীতি আছে। কি কি বিষয়ে সংস্কার হবে এটা সবাই যা মানবে, অধিকতর ঐকমত্যে থাকবে সেগুলি হবে। আর বাকি যেগুলোতে রাজি হবেন না, জনগণ যদি মনে করে, ধরেন যে জনগণ চায় কিন্তু বিএনপি রাজি না সেই সংস্কারে, তো জনগণের হাতে ভোট আছে না, দিবে না বিএনপিকে ভোট। কিন্তু ওনারা এমন একটা অবস্থা করেছেন, ওনারা এইভাবে জনগণকেও ট্রিট করছেন যে জনগণ হইল নাদান, জনগণের কোনো বুঝ নাই, জনগণ সংস্কার না করে দিলে জনগণ সংস্কারের দাবি তুলতে পারবে না। জনগণ যে সংস্কারের দাবি তুলবে, এটা বিএনপি বা অন্য যে কোনো দল ক্ষমতায় গেলে জনগণের দাবি শুনতে হবে। তো বরং জনগণ অতি সহজে তার জনপ্রতিনিধি যাকে সে ভোট দিয়েছে তার কাছে যেতে পারে, ওনাদের কাছে যেতে অ্যাপয়েন্টমেন্ট লাগে, কারণ ওনাদের সঙ্গে জনগণের তো ডিরেক্ট সম্পর্ক কোনোদিন ছিল না। কেউ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, কেউ এনজিও চালিয়েছেন, কেউ মানবাধিকার আন্দোলন করেছেন। ওনারা তো জনগণের সাথে রাত 12টার পরে টং দোকানে বসে চা নাস্তা নান রুটি ডিম খান নাই। ফলে ওনাদের পক্ষে বোঝা সম্ভব রাজনীতিবিদ কি করে আর কিভাবে জনগণের কথা শুনে। রাজনীতিবিদ জনগণের কথা শুনে রিক্সাওয়ালার কাছ থেকে, দিনমজুরের কাছ থেকে, রাজনীতিবিদ জনগণের কথা শুনে তার এলাকার মানুষের কাছ থেকে। আমি একেবারে চ্যালেঞ্জ দিতে চাই, যারা এখন উপদেষ্টা আছেন তারা শেষ কবে রিক্সায় চড়েছেন? রিক্সাওয়ালার সাথে কথা বলেন, অটো রিক্সাওয়ালার সাথে কথা বলেন, জানতে চেয়েছেন? ইভেন ক্ষমতা আসার পরে একদিনও রিক্সায় চড়েছেন? রিক্সায় চড়তে হয়, অটো রিক্সায় চড়তে হয়, উবারে উঠতে হয় এবং জানতে চেষ্টা করতে হয় যে এই ড্রাইভার কি চায়। টং দোকানে বসে চা খেতে হয়, জিজ্ঞেস করতে হয়, ডিম বিক্রেতাকে জিজ্ঞেস করতে হয় কি অবস্থা, ডিমের দাম কত, তারপরে তাইলে বুঝবেন। রাজনীতিবিদরা কিন্তু এই ডেটা ড্রিভেন গুগল করে রাজনীতি করে না, রিসার্চ করে রাজনীতি করে না। রাজনীতিবিদ প্রত্যেকদিন রিসার্চ করে। বলুক হেলাল ভাই এখানে আছে। এবং আপনি যদি আওয়ামী লীগকেও চিন্তা করেন, আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের সময়
এই নেতৃত্ব দিয়েছিল, জনগণের কথা শুনতো দেখে তখন নেতৃত্ব দিতে পারে। জনগণের কথা শুনে নাই, বিদায় হয়ে গেছে। জনগণের কথা না শুনে কোনো রাজনীতিবিদ ক্ষমতায় থাকতে পারে না। ফলে ওনারা যে সংস্কারের বটিকা খাওয়ানোর চেষ্টা করছেন, এটা কিন্তু একটা স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউড। আচ্ছা, আমি এই ইস্যু ধরে একটু আজিজুল ভাই হেলাল আপনার কাছে আসতে চাই। এই যে সংস্কার আর নির্বাচন, এটা মুখোমুখি অবস্থায় আসলো কেন? আপনারা তো পুরো প্রক্রিয়া শুরু থেকে সংলাপ করছেন এবং এই সরকারের সঙ্গে আপনারা আছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আপনারা অনেকবার বলছেন। তাহলে এই বিষয়টা এরকম মুখোমুখি পর্যায়ে পর্যন্ত আসলো কেন, আপনি কি মনে করেন? এটা আমি তো আজকে এই সমস্ত কথা বলতে চাচ্ছি না, তারপরেও বলি যে একটা প্রবাদ আছে যে ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার, ক্ষমতার নেশা মদের নেশার চেয়ে ভয়ঙ্কর। সুতরাং নির্বাচনের মুখোমুখি শুধু সংস্কার না, অনেক কিছুই দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন সব রিজলভ হবে। এই কারণে বলছি যেটা রাইট টাইমে রাইট পারসনদের মধ্যে যে বৈঠকটা হবে এইটা নিয়ে আমি বলছি। আপনি বলছেন যে একজন আর একজনকে কনভিন্স করবে, আমি মনে করি এটা কনভিন্সের বিষয় না, এটা একটা যৌক্তিক একটা বিষয়। যে আপনার এপ্রিল মাস তিনি যেটা নির্ধারণ করেছেন সেই মাসের কিছু ডিমেরিটস আমি কিছুটা বলেছিলাম, যে রোজা, তাপাদহ, তারপরে আপনার ন্যাচারাল ক্লামিটিস, এর সাথে যেটা বলেছিলাম যে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা এসএসসি পরীক্ষা, মানুষ ইন্টারমিডিয়েট, বিএ, এমএ ডিগ্রি পরীক্ষা দেয়, এইগুলো এত গুরুত্ব বহন করে, পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ, কোনো উৎসবমুখর পরিবেশে হয় না। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় যেমন বাবা গ্লুকোজ কিনে দেয় ছেলেকে, তারপরে বাবা তুমি গ্লুকোজ খেয়ে কি তোর ব্রেন খুলছে কিনা, এই নিয়ে কত হাসি ঠাট্টা হয়। তারপর তাকে যাতে সুন্দর করে পড়তে পারে তার জন্য একটা আলাদা একটা আমেজ তৈরি হয়। এই ঐতিহ্য আমাদের, সেই ম্যাট্রিক পরীক্ষাটাও কিন্তু মার্চ মাসে হয়। সেজন্য আমরা বলছি যে, এবং আরও অনেক ডিমেরিটস আপনাকে বললাম। তাছাড়াও এই যে আপনি ডিলে করছেন, আপনি জানেন যে আমাদের যে পরাজিত শক্তি তারা তো বসে নেই, তারা তো ষড়যন্ত্র করছে, তারা তো বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য ষড়যন্ত্র করছে। সুতরাং আমাদের যেহেতু প্রধান উদ্দেশ্য টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটার জন্য যতটুকু সংস্কার করা দরকার সব সংস্কার করার জন্য বিএনপি আজকের থেকে না, 2008 সাল থেকে আমরা বলে আসছি, ক্রমাগত বলে আসছি যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমাদের সংস্কার করা প্রয়োজন। কিন্তু আমি দেখলাম যে কোনো সংস্কার যখন রিজলভ হয়ে যায় কোনো ইস্যু, সেটাকে আবার টেনে লম্বা করা হয়। যেমন এই যে দেখলেন যে জুলাই চার্টারে আমরা সবাই ঐক্যমত হলাম, তখন ডক্টর ইউনূস শেষ বক্তৃতায় বললেন যে আরও কিছু যোগ করা যায় কিনা। আমি এখন বলতে চাই মানে আরও কিছু গণ্ডগোল হয় কিনা। জুলাই চার্টার যখন আমরা বললাম যে হ্যাঁ সবাই যা ঐক্যমত হব, তা বলছে যে আরও কিছু বিষয়ে ঐক্যমত হওয়া যায় কিনা। এবং আমরা বললাম যে জুলাই চার্টারে যেসব বিষয়ে ঐক্যমত হব, আর সব বিষয়ে তো ঐক্যমত হওয়া যায় না, তাই তো বাকশালী ব্যবস্থা হয়ে যায়। আমার ইডিওলজি, আমার প্রোগ্রামসের সাথে তুষার ভাইয়ের ইডিওলজি প্রোগ্রামস কি মিলবে, আপনার ইডিওলজি প্রোগ্রামস কি নাও মিলতো, অনেক জায়গায় মিলবে, অনেক জায়গায় মিলবে না, এটাই তো বিউটি। তো এখন আপনি যেগুলো মিলবে না সেগুলো আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টোয় দেন, আপনি যে নির্বাচনী ম্যানিফেস্টো দিবেন জনগণকে জাজ করতে দেন, তাই না? সব সুন্দর সলভড। এখন আপনি বলছেন না আপনি যদি ধরেন যেহেতু বলেছি এপ্রিল মাসে, দেখেন এনসিপিও কিন্তু বলছে যে জুলাই চার্টার হয়ে গেলে নির্বাচনের ডেট ঘোষণা করলে সমস্যা নেই। জামাত শুধু বলেছে যে জামাত তো মুড সুইং রোগও আছে, তাদের মুড সুইং রোগ সম্বন্ধে সবাই ভালো জানবে, আমি টার্মটা জাস্ট ইউজ করলাম। মুড সুইং, একবার বলে এপ্রিল মাস, একবার বলে জানুয়ারি মাস, একবার বলে ফেব্রুয়ারি মাস, একবার বলে ডিসেম্বরের আগে, একবার বলে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত, একবার বলে আওয়ামী লীগদের মাফ করে দেওয়া উচিত। অর্থাৎ একমাত্র অন্য সব দল কিন্তু এই ডিসেম্বরের আগে নির্বাচনের ব্যাপারে তারা একাট্টা। ইভেন এনসিপি পর্যন্ত বলছে যে জুলাই চার্টারটা যদি হয়ে যায় তাহলে নির্বাচনের ডেট ঘোষণা করতে সমস্যা নেই। তার মানে সব কিছু রিজলভ। সুতরাং এখানে তারেক রহমানকে কনভিন্স করতে হবে, বরঞ্চ তারই প্রস্তাব দেওয়া উচিত ডক্টর ইউনূসের যে ডিসেম্বরের আগে নির্বাচনটা করব এবং আপনার যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বিএনপিকে এই সহযোগিতা করতে হবে, যেহেতু বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস, তাকে এই সহযোগিতা করতে হবে। এখানে যদি উল্টা ডক্টর ইউনূস মনে করে যে উনি যেটা বলবেন সেইটা করতে হবে, হ্যাঁ সেটা করবেন, সেটা যদি করতে হয়, কিন্তু এটা তো ইরেশনাল, অযৌক্তিক। তো এপ্রিল মাসে তো নির্বাচন করার মতো অবস্থা, প্রকৃতির অবস্থাও নেই, মানুষের সে অবস্থাও নেই, এবং এর সাথে পলিটিক্যাল কিছু
কনস্পিরেসি জড়িত রয়েছে। সেজন্য আমরা পলিটিক্যাল দেখেন, আপনি আর এক মিনিট দেখেন, আমরা অনেকে বলে যে আমরা নির্বাচন চাচ্ছি, ভারত নির্বাচন চাচ্ছে, সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে, আমরা নাকি সব এক। আমরা কি আজকের থেকে নির্বাচন চাচ্ছি? আপনি বলেন। আমরা 2008 সাল থেকে নির্বাচন চাচ্ছি, এটা একটা প্রি কনটেক্সট, এটা প্রেক্ষাপটে বললাম। কিন্তু 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থানটা হলো, 7ই আগস্ট আমরা বিএনপি অফিসের সামনে বিশাল সমাবেশ করে নির্বাচনের কথা বলেছিলাম। তখন কিন্তু অনেকে ভুরু কুঁচকেছিল এবং টিপ্পনিও কেটেছিল বিএনপি কি শুরু করেছে। বিএনপি তার পলিটিক্যাল ম্যাচুরিটি এবং ফোরকাস্ট থেকে বুঝেছিল যে নির্বাচনের তাল ভালো হতে হবে। অর্থাৎ আমরা বহু আগের থেকে নির্বাচন দাবি করছি, আর রাজনৈতিক দলগুলোর কাজে নির্বাচন চাওয়া। সুতরাং আমাদের কথার সাথে কার কথায় মিলে গেল আপনি আমাদের সেই ট্যাগ লাগিয়ে দেবেন, এটা কিন্তু খুবই অন্যায়। কারণ একমাত্র বাংলাদেশে বিএনপি রাজনৈতিক দল যারা ভারত বিরোধী, মানে ভারতের সরকার বিরোধী, জনগণের বিরুদ্ধে না, দিল্লির সরকার বিরোধী রাজনীতি করি। কারণ আমাদের সাথে তাদের অনেক, আমাদের উপর তার আগ্রাসী মনোভাব দেখায়। এই জন্য সুতরাং আমাদের উপরে আপনি ট্যাগ লাগিয়ে দিবেন কে কি চাইলো। আমরা তো ওই যে বললাম না যে কোরআনের অনেক কথার সাথে বেদের অনেক কথা মিলে যায়, দ্যাট ডাজ নট মিন যে কোরআন আর বেদ সমান। অথবা আমাদের কথার সাথে কারোর কথা মিলে গেলে আপনি আমাদেরকে ট্যাগ লাগিয়ে দিবেন, এটা অন্যায় এবং জনগণ এটা বুঝে। সুতরাং আমাদেরও বলতে ইচ্ছে লাগে কে কার এজেন্ট, এটাও আমাদের বলতে ইচ্ছে লাগে। কে কার এজেন্ট এটি নিয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব। আমাদের হাতে আরো একবার সময় আছে, তবে তার আগে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, সময় হয়েছে আরো একটি বিরতির। RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক, রাজনীতিতে নতুন ডাইমেনশন। এই নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনীতি বিশ্লেষক আব্দুল নূর তুষার। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপির তথ্য এবং গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল। আব্দুল নূর তুষার, আপনার কাছে আবারও আসতে চাই। প্রথমে ধরুন যে এই আলোচনা খুবই ফলপ্রসূ হলো এবং রাজনীতিতে একটি নতুন ডাইমেনশন আসলো, সেই ডাইমেনশনটা আসলে কি হতে পারে? এবং বাকি যারা দল আছেন, রাজনৈতিক দল যারা নির্বাচনটা বলছেন যে দেরিতে হলেও সমস্যা নেই বা ডিসেম্বরে যাচ্ছেন, আর একটু সময় তাদের দরকার, তারা আসলে কেমন প্রতিক্রিয়া দেখাতে পারে বলে মনে করছেন? রাজনীতিতে নতুন ডাইমেনশন আমরা ভাবছি কেন? আমার কাছে মনে হয় যে রাজনীতির জায়গাতেই আছে, এবং এই যে সাক্ষাৎ হচ্ছে এটা নতুন ডাইমেনশন তৈরি করছে বলে আমার কাছে মনে হয় না। কেননা বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল এবং তারা তাদের যে দলীয় আদর্শ বা দলীয় যে লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করতে চাইবেন জনগণকে সাথে নিয়ে। এবং তার জন্য তাদের যদি ডক্টর ইউনূস কেন, যার সঙ্গে আলোচনা করতে হয় তারা করবেন, এটা তো আর নতুন কিছু না। বরং আমরা রাজনীতিবিদদের কাছে এটাই আশা করি যে তারা সবাইকে খোলা মনে ডাকবেন, কথা বলবেন। বরং আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকারের আচরণের একটি বিরাট পরিবর্তন আমরা এই মিটিং এর মধ্যে লক্ষ্য করছি। একটু আগে আজিজুল বারী হেলাল যেটা বললেন সেটা যদি সম্পূর্ণভাবে সত্য হয়, আমি ধরে নিচ্ছি সত্য, তাহলে তো তারা 15 দিন আগে এই সাক্ষাৎ চেয়েছেন, 7 দিন আগে হলো চেয়েছেন। তাহলে এই যে তারা এই সাক্ষাৎ চাইলেন, এই চাওয়ার মধ্যেই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ডাইমেনশনে একটি পরিবর্তন এসেছে। তারা রাজনীতিবিদদেরকে যেভাবে উড়িয়ে দিচ্ছিলেন, তাদের উপদেষ্টারা বলেছেন 54 বছরের রাজনীতিবিদরা কি করেছেন তার জবাব দিতে হবে। তো খুব ভালো যে রাজনীতিবিদরা কি করেছেন এখন উনি জবাবটা নিয়ে আসতে পারবেন এখান থেকে। তারেক রহমান সাহেব তাদেরকে বলবেন যে 54 বছর রাজনৈতিক দলগুলি কি করেছে। এই যে 54 বছর তারা কি করেছে এটা বলার পরে যে তারা সভা চাইছেন রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে, এটি তো তাদের ডাইমেনশন একটা বিরাট পরিবর্তন। এবং আমি মনে করি এইখানে এক ধরনের নৈতিক এবং রাজনৈতিক বিজয় অর্জিত হয়েছে বিএনপির জন্য। পাশাপাশি জনগণের একটা বিজয় অর্জিত হয়েছে। জনগণের নেতাদের সাথেই কিন্তু জনগণকে নিয়ে ডিসকাস করতে হবে। আপনি কাউকে বলে দিলেন আগামী দিনের প্রধানমন্ত্রী, তাইলেই কিন্তু সে প্রধানমন্ত্রী হবে না। ভোটে জিতে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এসে তার দলের লোকজনের কাছ থেকে সমর্থন পেয়ে তাকে প্রধানমন্ত্রী হতে হবে। এমনও কিন্তু হতে পারে যে দল জিতলো কিন্তু যাকে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সে হইল। এই কথা তো ওপেনলি বলা সম্ভব। আপনি নাহিদ পদত্যাগ করছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলে দিচ্ছে আমি ভবিষ্যতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ওনারা জানে কেমনে উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী? জীবনে ভোট করেছে এই ছেলে? করে নাই। তো ওনারা কিন্তু এটা বলে দিয়েছে। যখন এটা বলেছে তখনই তো এক ধরনের পক্ষপাত করেছে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী খুঁজতে হবে রাজনৈতিক দলের মধ্যে, এবং ওই রাজনৈতিক দল এনসিপি যে নাহিদকে প্রধানমন্ত্রী করবে এটা কি তারা ঘোষণা দিয়েছে? এমন তো হতে পারে হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী হবে, পারে না? তাহলে এই যে বলে দেওয়া, এটার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক অ্যাটিটিউড আছে। প্রেস সচিব ঠিক করে দিচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী। দলের প্রধান উনি 2 বছর 3 বছর পরে না থাকলে
অন্য কোনো তরুণ আরো যোগ্য হয়ে উঠলে রাজনীতিবিদদের বরং এই তরুণদেরকে এম্পাওয়ার করার যে রাজনীতি সেটা করতে হবে। আমাদের দেখতে হবে যে আমাদের এখনকার যারা রাজনীতি করছেন তারা কি তরুণদেরকে এম্পাওয়ার করতে চান, তারা কি তাদের নিজ দলে যে তরুণরা আছেন তাদের কথা ভাবছেন? এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আমরা গত এই 10 মাসে রাজনৈতিক দলগুলির আচরণ বিবেচনা করতে পারি। কোন রাজনৈতিক দল তরুণদের কথা শুনতে চেয়েছে বা তরুণদের সঙ্গে সমাজে যারা কথা বলে তাদের সঙ্গে পরিচয় করে দিতে চেয়েছে? জামাত কাউকে ডেকেছে? ডাকে নাই। এনসিপি কাউকে ডেকেছে? কাউকে ডাকে নাই। তারা আসলে কাদের কথা শুনতে চায়, এই সমাজে কাদের দিয়ে তারা রাজনীতি করবে, তাদের মতামতের গুরুত্ব তারা দিবে না? তো সেই গুরুত্ব দেওয়ার জায়গাতে কোন দলটা করেছে এটা যদি প্রশ্ন করেন উনি উত্তর দিতে পারবেন। জি, আমি হেলাল ভাই আপনার কাছে আসছিলাম, এই উত্তরটা আপনি দেবেন। এবং তুষার ভাই যে কথাটি বলেছেন যে বিএনপির জন্য এটি রাজনৈতিক বিজয় এই বৈঠক, আপনি একটু যদি বলেন। দেখেন, এটা ওই যে আপনি বললেন না যে ডাইমেনশন, আপনি বলেন কোন দল তরুণদেরকে কথা শোনাতে চেয়েছে? না, সেটা তো দেখেন আমরা এবার আপনার 5ই আগস্টের পরে আমরা যে তরুণদেরকে স্টার্ট করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা যে সেমিনারের পরের দিনই একটা সমাবেশ করলাম, অর্থাৎ তরুণরা সেমিনারে যে ভাবনাটা রাষ্ট্র নিয়ে চিন্তা করছেন সেই ভাবনাটা আবার আমরা ডিসেমিনেট করার জন্য পরের দিন বড় বড় সমাবেশ করলাম। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি করছি। অর্থাৎ এবং আমাদের 31 দফাটা দেখবেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যত সংস্কার প্রস্তাব দিয়েছে এটাকে আপনি ইন্টিগ্রেশন বা সাবমিশন যাই করেন না, ওই 31 দফার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ আমাদের আপনার গবেষণা এবং প্রান্তিক লেভেলে থেকে কথাবার্তা নিয়ে আমরা এই 31 দফাকে তরুণ কেন প্রান্তিক পর্যায়ের লোকজনকেও বুঝিয়েছি। অর্থাৎ আমরা রাজনীতিটাকে নতুন ডাইমেনশন আনছি। এখন এই বৈঠক যে ডাইমেনশন না বলে যদি বলতেন যে এটা সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ, তাইলে খুব ভালো হতো। আমরা এটাকে পিক করেছি কারণ বিএনপির মহাসচিব এই কথাটি বলেছেন, যার জন্য এই ট্যাগলাইনটাকে আমরা পিক করেছি। উনি বলছেন যে আপনার রাজনীতি যেহেতু একটা বাজে ডাইমেনশনের দিকে যাচ্ছিল, কোন ডাইমেনশন, যে তর্ক বিতর্কের স্থান হবে সংসদ, সেটা বাইপাস করা হচ্ছিল। নিশ্চিন্তে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই রাজনৈতিক জনপরিসরে আলোচনা হচ্ছিল। জনপরিসরে হয় বিশেষজ্ঞ মতামত, এই যে আমি তুষার ভাই আপনি আলাপ করলো বিশেষজ্ঞ মতামত, তাই না? কিন্তু এইখান থেকে আপনি মতামত নিয়ে এটাকে যদি এগ্রিমেন্টে যেতে চান তাহলে সংসদে আপনাকে যে আবার আলোচনা করে এগ্রিমেন্টে যেতে হবে। এই জন্য মহাসচিব বলছে যেটা জনপরিসরে যে আলোচনাটা ছিল, যে আনসার্টেনিটিটা তৈরি হয়েছিল, সেটাকে আপনার ঠিক করার জন্য একটা সংসদ যে প্রয়োজন সেইটার জন্য তিনি ডাইমেনশনটা বুঝিয়েছেন। আমি বলছি যে এই বৈঠকটা তাৎপর্যপূর্ণ, যে ডক্টর ইউনূস উনি বুঝতে পেরেছেন, আমার দৃঢ় বিশ্বাস তিনি বুঝতে পেরেছেন তিনি যেই পথে যে রাজনীতিকে আন্ডারমাইন করে, রাজনীতি মানে হলো আপনার জনগণের প্রতিনিধিত্ব যারা করে তারা রাজনৈতিক দল, অর্থাৎ জনগণের ভাষাটা রাজনৈতিক দলের মাধ্যমে বের হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে এখানে। RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।